প্রেম প্রহরে তোমার দেখা পর্ব ৭। 18+ প্রাপ্তবয়স্ক ও মুক্তমানদের জন্য উন্মুক্ত। নাহার সেদিকে তাকিয়ে বারান্দায় চলে গেল। নাহার ভাবতে লাগলো নিজের জীবনের কথা। আর যাই হোক, সে চায়নি বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে এত তাড়াতাড়ি। তবে অয়ন নামক মানুষটা মন্দ নয়, তাই সে কিছুটা নিশ্চিন্তে আছে। তার জীবনটা কিভাবে হঠাৎ এত বদলে গেল। মাত্র কদিনই তো হলো তার মা বাবা তাদের বড় মেয়েকে বিয়ে দিয়ে দূরে পাঠালো। এখন আবার তাকে ওই দিন আসার সময় কতই না কেঁদেছিল তারা। হঠাৎ অশ্রুরা ভিড় করতে শুরু করে। আকম্বিক নিজের শরীরে ঠান্ডা বোধ হওয়ায় কেঁপে উঠল সে। নিজের ভাবনায় ছেদ ঘটে। হালকা কেঁপে ওঠার সাথে তার চোখে জমে থাকা পানিটাও টুপ করে পড়ে যায়। আর সেই পানিটা ঠিক অয়নের হাতে গিয়ে পড়ে। কাঁদছো? নাহার নিজেকে ধাতস্থ করে চোখের পানিটা মুছে অয়নকে দূরে সরে দাঁড়ায়। তার এখনো কিছু অস্বস্তি বোধ হয় অয়নের সাথে থাকতে। না তো। অয়ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমের ভেতরে চলে যায়। আর আবার আসে ফোন নিয়ে। নাহারের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, কথা বলো মা বাবার সাথে। বলেই সে বারান্দা থেকে চলে আসলো। নাহার কিছুটা স্বস্তি পায়। হয়তো বা অয়ন তার অস্বস্তি বুঝেছে। এই কারণেই লোকটাকে তার একটু একটু ভালো লাগে ভেবেই নাহার হাসল। তারপর ফোনটা দিয়ে কল করলো। মা বাবা, চাচা চাচি, টিউলি সবার সাথে কথা বলল। পরিবারের সাথে কথা বলে যেন সময়টা টপাটপ চলে যায়। নাহার কথা শেষ করে রুমে এসে দেখে অয়ন তার স্টাডি টেবিলে বসে ল্যাপটপে কিছু করছে। আর পাশেই ধোঁয়া উঠানো এক মগ কফি। নাহারের এবার অনুতপ্ত বোধ হলো। তার উচিত ছিল অয়নের জন্য আগেই কফি নিয়ে এসে রাখা। বেচারা এমনিতেই ধকল করে এসেছে, তার উপর এখন আবার নিচে গিয়ে কফি নিয়ে এসেছে। বাড়ির অন্য কেউ নিশ্চয়ই বিষয়টা খেয়াল করেছে। কি ভাবছ? এত ধ্যান মন দিয়ে কফির মগে চুমুক দিয়ে নাহারের দিকে তাকিয়ে বলল। নাহারের আবারও তার ধ্যান থেকে বেরিয়ে আসলো আর এগিয়ে গেল অয়নের দিকে। না কিছু না, এই যে নিন আপনার ফোনটা। অয়ন ফোনটা নিয়ে টেবিলে রেখে দিল। টেবিলের অন্য চেয়ারটা পা দিয়ে নিজের কাছে নিয়ে আসলো আর ইশারায় নাহারকে বসতে বলল। নাহার ইতস্তত করল, কিন্তু বসল। তোমার ফোনটা কই? ওটা ওটা তো বাড়িতেই রয়ে গেছে। ও। এরপর আর কেউ কোনো কথা বলল না। অয়ন ল্যাপটপে কাজ করতে লাগলো আর নাহার ভাবতে লাগলো বসে থাকবে নাকি কিছু বলবে। ভাবতে ভাবতে এক সময় বলেই ফেলল, আচ্ছা, আপনি আজকে সারাদিন কোথায় ছিলেন? অয়ন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নাহারের দিকে তাকায়। সে খুশি হয়েছে নাহারের প্রশ্ন শুনে। অন্তত সব অস্বস্তি ভুলে জিজ্ঞেস তো করেছে। আমার বিজনেস পার্টনার কাল রাতে মারা গিয়েছিল। কাল রাতে যে আমায় কল করেছিল সে ছিল আমার পার্টনার মিস্টার রাজীবের অ্যাসিস্ট্যান্ট, বুঝেছ? আজ ভোরে উঠে তার বাড়িতেই গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে জাগাবো, তবে তোমার সাধের ঘুমটা নষ্ট করার ইচ্ছেই হলো না, তাই জাগাইনি। জাগাতেন, সমস্যা তো ছিল না। আচ্ছা, উনি কিভাবে মারা গিয়েছে? হার্ট স্ট্রোক করেছে। ও, আজ সারাদিন কি তার বাড়িতেই ছিলেন? হ্যাঁ, ভেবেছিলাম জানাজার নামাজ পড়ে বাবার সাথে চলে আসব, কিন্তু মিস্টার রাজীবের মেসেজ আসতে দেননি। তারপর
আবার তাদের কোনো ছেলে ছিল না। দায়িত্বটা বিশ্বাস করে আমাকেই দিয়েছে, তাই না করতে পারিনি। ও এখন চলো, খিদে পেয়েছে বলেই ল্যাপটপটা অফ করে নাহারের হাত ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসে। নাহারও তাল মেলানোর চেষ্টা করে অয়নের সাথে সিঁড়ি দিয়ে নেমে আসতেই চোখে পড়ল বাড়ির সবাইকে। সবাই এক এক কাজে ব্যস্ত। ব্যস্ত হওয়াটা স্বাভাবিক, কাল নতুন কুটুম আসবে বাড়িতে। সকাল থেকেই বাড়িটা সাজানো হচ্ছে। কমিউনিটি সেন্টারে করতে চাইলেও অয়নের দাদু চেয়েছে অনুষ্ঠান যেন বাড়িতেই হয়। আর তাদের বাড়িটা তো অনেক বড়, ঝামেলা হবেই না, নিশ্চিন্তে সব হয়ে যাবে। অয়ন নাহারকে টেবিলের কাছটায় নিয়ে গিয়ে নিচে বসলো। তখন বাড়ির ছেলেরাও সেখানে খাচ্ছিল। সবাই নাহার আর অয়নকে আসতে দেখে খাওয়ার শব্দ দিয়ে তাদের দেখতে লাগলো। তা দেখে অয়ন সেদিকে তাকিয়ে, ম্যানারলেস শিখোস নাই নাকি? খাওয়া বাদ দিয়ে এদিকে তাকিয়ে আছিস কেন? রনির দিকে তাকিয়ে বললেও সবাইকে উদ্দেশ্য করেই বলেছে কথাটা। অয়নের কথায় সবাই চুপসে গিয়ে খাবার খেতে শুরু করে। আর এদিকে নাহার অস্বস্তিতে পড়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। কাল সে এই বাড়িতে এসেছে, অথচ এখন পর্যন্ত সে এই ডাইনিং টেবিলে পর্যন্ত আসেনি। দুপুরের খাবারও নিজের ঘরে খেয়েছে। আর এই অয়ন কিনা সবার সামনে তাকে নিয়ে এসেছে, তাও আবার হাত ধরে। বাড়ির বড়রা কি ভাববে? দাঁড়িয়ে আছো কেন? খাবার বাড়ো। নাহার হ্যাঁ বোধক মাথা দুলিয়ে প্লেট এগিয়ে দেয় অয়নের দিকে। তারপর ভাত তরকারি বেড়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তার কি এখন নিজে নিজে চলে যাওয়া উচিত কিনা অয়নকে বলে চলে যাওয়া সেটাও বুঝছে না। বাড়ির বাকিরা কাজ করছে, তাই হয়তো এই ব্যাপারটা তেমন খেয়াল করছে না। নাহার যখন কিছু বলতে যাবে তখন অয়ন বলে, বসো। বসতে বলেছি আমাকে না, আমার বউকে বলেছি বসো তো। নাহার চুপসে যায় এমন কথায়। চুপচাপ বসে পড়ে অয়নের পাশে থাকা চেয়ারটায়। আর চোখে আবারও বাকিদের দিকে তাকায়। এইবার বাকিরা নিজেদের খাবার নিয়েই ব্যস্ত। করো। নাহার অবাক হয় এমন কথায়। আবার অয়ন নিজের হাতে এক লোকমা ভাত নিয়ে এগিয়ে দিচ্ছে। এখন কি তাকে খাইয়েও দিবে নাকি? আরে প্রথম দিনই তো মান সম্মানের ফালুদা বানালো, এখন কি পায়েস বানানোর চেষ্টা করছে নাকি? একটা কথা যেন দুবার বলা না লাগে। নাহার ভয়ে ভয়ে করে। অয়নও যত্নের সাথে তাকে খাইয়ে দেয়। বাড়ির বাকিরা তা দেখে মুচকি মুচকি হাসছে। আর নাহার নিচের দিকে তাকিয়ে হাত মোছড়ামুছড়ি করতেই আছে। অয়ন আবারও তাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে নাহারের মুখটা মুছে দিয়ে টিস্যু ধরিয়ে দেয় আর নিজে উঠে ঘরে চলে যায়। নাহার আর চোখে বাকিদের দেখে নিয়ে প্লেটগুলো নিয়ে পাকের ঘরের দিকটায় চলে যায়। সেখানে আছে কাকলি। কাকলি হচ্ছে এই বাড়িতে কাজ করে। 20 থেকে 21 বছরের একটা মেয়ে। গ্রামে থাকতো আগে তার মা বাবার সাথে। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে ঢাকায় চলে আসে। এখানে এসে মা এই চৌধুরী পরিবারে কাজ শুরু করে। তখন কাকলির বয়স মাত্র 13 বছর। কয়েক বছর ভালোই ছিল, কিন্তু হঠাৎ তার মাও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কাকলিকে ছেড়ে চলে যায়। তখন থেকেই কাকলি এই চৌধুরী পরিবারে পার্মানেন্টলি থাকে। নাহারকে প্লেটগুলো নিয়ে আসতে দেখে এগিয়ে যায় সে, আর তার হাত থেকে প্লেটগুলো নিয়ে সিঙ্কের উপর রাখে।
ছোট ভাবি, আমার ডাকবেন না, আমি তো পরিষ্কার করতাছি। আপনি আনতে গেলেন কেন? কিছু হবে না, তুমি এখন সরো তো, এগুলো পরিষ্কার করে রেখে দেই। বলেই নিজের থ্রি পিসের ওড়নাটা ভালোভাবে একপাশে গুজে নিল। কাকলিতা সামনে এসে হাত দুটি মেলে দাঁড়িয়ে বলল, না গো ছোট ভাবি, আমাকে করতে দাও, আমি ফটাফট কইরা নিমু। তুমি বরং যাও, বড় আপাদের সাথে আড্ডা দাও। কাকলি আপা, তুমি এমন করতাছো কেন? তুমি তো নতুন বউ, তাই এখন কইরো না। কালকে করলেও যা, আজকে করলেও তা, বুঝেছ? বলেই কাকলিকে সরিয়ে ধুতে লাগলো। কাকলি নখ কামড়াতে লাগলো, কি করবে বুঝতে পারছিল না। ভাবি বড় জেদি, বকুনি দিলে। আহা, বকা কেন দিতে যাবে? আমি তো দেখলাম তুমি সব কাজ কিভাবে এক হাতে সামলাও, সারাদিন একটু বিশ্রামের সময় পর্যন্ত পাও না। আর এই বিয়ে উপলক্ষে তো আরও ব্যস্ততা তোমার। আর আমি কি না এই ছোটোখাটো কাজ তোমার ওপর চাপিয়ে দিব বলো? কাকলি ধোয়া প্লেটগুলো পানি সরাতে দেওয়ার জন্য রাখতে রাখতে নাহারের কথাগুলো শুনল। কথাগুলোতে কতটা মায়া থাকতে পারে সে ভাবতে পারছে না। কেন নতুন মানুষ কি এইভাবে কোনো কাজের মেয়েকে অল্প সময়ের মধ্যে এত আপন করতে পারে, এত ভাবতে পারে কাউকে নিয়ে? অয়ন ভাই জিতছে ছোট ভাবি, মুখ ফসকে বলে ফেলে। মুখে হাত দিয়ে নাহারের দিকে চোরা চোখে তাকায়। নাহার ভ্রু কুঁচকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। কাকলিও তা দেখে হেসে ওঠে। তখন পাকের ঘরের দরজা থেকে অয়ন বলে ওঠে, কাকলি, ঠান্ডা পানির বোতলটা দে তো। হঠাৎ অয়নের কথা শুনে দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে পাকের ঘরের দরজার দিকে তাকায়। নাহারের মুখটা চুপসে যায় আর উল্টো দিকে ফিরে দাঁড়ায় থাকে। কাকলি দৌড়ে গিয়ে পানির বোতলটা নিয়ে অয়নকে দেয়। অয়ন পানির বোতল নিয়ে যেতে লাগে, কিন্তু না গিয়ে আবার ফিরে আসে। ঘরে এসো। নাহার উল্টো দিকে ফিরে তাকায়, বুঝলো না কথাটা কাকে বলছে। তাই সে 1 মিনিট বাদে পেছনে তাকালো। পেছনে তাকাতেই দেখলো অয়ন তখনও তাকিয়ে আছে তার দিকে। নাহার আবারও ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ঘরে এসো বলেই গটগট পায়ে চলে যায় সেখান থেকে। আর অয়ন চলে যাওয়ায় কাকলি মুখে চেপে রাখা হাসিটা বের করে। আর নাহার দুঃখী দুঃখী ভাব নিয়ে তাকালো। নাহার রুমের সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে দরজার লকটা খুলে মাথাটা ঢুকিয়ে দেখে অয়ন কোথায়, কিন্তু অয়নকে সে দেখতে পেল না। ঘরে অয়ন নেই, তাই নাহার নিশ্চিন্তে রুমে ঢুকলো। ওনাকে তো বাহিরে কোথাও দেখলাম না, আবার ঘরেও নেই, গেলটা কই? তবে ভালোই হয়েছে আমার জন্য। ভাবতে ভাবতে বিছানায় এসে বসে পড়ে। তখন অয়ন ডেকে চলে আসলে ও নাহার আসে না, উল্টো সবার সাথে বসে কিছুক্ষণ কথা বলে। কালকের আয়োজন নিয়ে সবার কথাবার্তা শোনে। তারপর এখন এসে ঘরে ঢোকে। তাই তো ভয় ছিল অয়নের কথা না মানার কারণে যদি কিছু বলে। তাই আসলে তাহলে আমি তো ভেবেছিলাম আজও আমায় বউহীনা ঘুমাতে হবে। হঠাৎ অয়নের কণ্ঠস্বর শুনে নাহার নড়ে চড়ে ওঠে। দেখে অয়ন ঘরের বাহির থেকে এসেছে। তাহলে কি উনি বাহিরেই ছিল? ধ্যাত, আর একটু আগে এসে ঘুমিয়ে পড়া উচিত ছিল। কি বলছেন এসব? না মানে, থাকার কিছু বলতে হবে না, তোমার সাথে হিসাব নিকাশ আছে। ওয়েট।
বলেই ঘরের দরজাটা লক করে বিছানার দিকে এগিয়ে এসে নাহারের বিপরীত পাশে বসে পড়ল। নাহার চুপসে যাওয়া মুখ নিয়ে বসে আছে। এখন বলো, তখন আমি ডাকার পরেও আমার কথা অমান্য করেছো কেন? আসলে সবার সাথে কথা বলছিলাম, তার জন্যই আসতে পারিনি। ও, ভালো কথা, তার জন্যই আসনি। কিন্তু আমি তো দেখেছি তুমি নিজ ইচ্ছায় ওদের সাথে গিয়ে বসেছ। আই অ্যাম রাইট? নাহার একটা শুকনো ঢোক গিলল আর ফেঁসে গেল সে। তার কি ফেঁসে যাওয়ার রোগ হয়েছে নাকি? আচ্ছা, এখন তো এসেছি, বলুন কেন ডেকেছিলেন? এখন আর প্রয়োজন নেই। রাগ করেছেন কেন? কোনো কাজ থাকলে বলুন, করে দিচ্ছি। ঠিক আছে, একটা কাজ করো। চুপচাপ ঘুমাও। হুম হুম ঘুমাও। নাহারও আর কথা বাড়ায় না, চুপচাপ শুয়ে পড়ে নিজের জায়গাটায়। আর অয়ন স্টাডি টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে এসে বিছানার উপর বসে আধশোয়া হয়ে ল্যাপটপে নিজের কাজ করতে থাকে। প্রায় অনেক সময় পর কাজ শেষ করে ল্যাপটপটা বিছানার পাশের টেবিলটায় রেখে দিয়ে লাইটটা অফ করে দেয়। নাহার তখন পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। নাহারকে টেনে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নাহারের ঘুম গভীর হওয়ায় নড়েচড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ে। হাতে কাঁটা জাতীয় কিছু ফুটছে বলে মনে হচ্ছে নাহারের। হাত দিয়ে যেন কাঁটা জাতীয় কোনো কিছু ধরে আছে। হালকা হয়ে আসলো তার। এক চোখ কোনোভাবে খুলে নিজের হাত খুঁজতে লাগলো। মাথা উঁচু করে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। এক চোখ দিয়ে কাঁটা জাতীয় জিনিসটাকে দেখতে লাগলো। দুই চোখ খুলে যেন বেরিয়ে পড়বে এমন অবস্থা। অয়নের দাড়ি। সাথে সাথে নিজেকে অয়নের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ঘুমের মধ্যেও যেন অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। নাহার ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে অয়নের কাছে গেলেও এতটা সময় ছিল না। না, মাঝরাতে এত কাছাকাছি আসা হয়েছিল। এবার নাহার ধীরে সুস্থে অয়নের হাতটা সরাতে লাগলো, কিন্তু পারল না। অয়ন যদি একবার উঠে যায় তাহলে সে তাকে চোখ দেখাবে কি করে? নিজের বালিশ ছেড়ে তার বালিশে আছে ইস। অয়ন নাহারকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে নড়ে চড়ে ঘুমিয়ে তলিয়ে যায়। নাহার অয়নের বুকের সাথে লেপ্টে আছে। হাত দুটো অয়নের গলার কাছটায় কোনোভাবে রেখেছে। বের করে যে আনবে তারও কোনো উপায় নেই। মানুষটা এত ঘুমকাতুরে একটা জলজন্ত মেয়েকে হাত দিয়ে পিষে ফেলছে, আর মশাইয়ের কোনো খবর নাই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নাহার নিজের হাত দুটো তাদের মাঝখান থেকে সরিয়ে আনার চেষ্টা করলো অয়নকে নিজের কাছ থেকে সরানোর জন্য, কিন্তু হাতটা অয়নের খোঁচা খোঁচা দাড়ির সাথে লাগতেই আহ্বদক শব্দ করে ওঠে। শব্দটা কিছুটা জোরে হওয়ায় অয়নের ঘুমটা হালকা হয়ে আসে। অল্প একটু চোখ খুলে আশপাশটা বোঝার চেষ্টা করে। নিজের বুকে লেপ্টে থাকা মায়ার দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? কোথাও লেগেছে নাকি? নাহার তো হা হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। মানুষের ঘুম ঘুম কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। ড্রিম লাইটের আলোতে চেহারাটাও কেমন অন্যরকম লাগছে। হঠাৎ ঘরের আলো জ্বলে ওঠায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয় নাহার। অয়ন তাকে ছেড়ে দিয়ে উঠে বসে। নাহারও নিজেকে ঠিকঠাক করে উঠে বসে পাশে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়।
তোমার কি কিছু হয়েছে নাকি? ভয় পেয়েছো কোনো কারণে? আসলে আপনার খোঁজা দাড়ির সাথে খোঁচা খেয়েছি। নাহারের এমন কথায় অয়ন হেসে দিল আর নাহারের হাতটা ধরে তার দাড়িগুলো ছুঁয়ে দিতে বলল, ধরো তো, দেখো ব্যথা লাগে নাকি। নাহার ভ্যাবলার মতো চাইয়া চাইয়া দেখতে লাগলো। নাহার হাত সরিয়ে নিল। বেটা বজ্জাত এখন আবার এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে। লাগবে না। তারপর সে উল্টো দিক ফিরে শুয়ে পড়ল। অয়ন লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা চালিয়ে দিল। নাহারের পেছন থেকে নাহারকে জড়িয়ে ধরে তা কাঁধে মুখ ঠেকিয়ে দেয়। হঠাৎ এমন হয় নাহার কেঁপে ওঠে, ওড়নাটা চেপে ধরে জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে। রাগ করেছো বউ? নাহার ভেবে পায় না এই বেটা এত রকম কথা জানে কি করে। মানুষ সুন্দর হতেই পারে, তাই বলে তার গলায় কি এত কণ্ঠের ভার্সিয়ন থাকবে নাকি? এখন কিভাবে কথা বলছে, যেন তাকে আকৃষ্ট করতে চাইছে। ধ্যাত, সে একটু বেশি বেশি নিচ্ছে না? অয়নের হাতটা পিঠ থেকে পেটে আসতে শুরু করতেই চট করে নাহার সে হাতটা চেপে ধরে। কি করবে বুঝতে পারছে না সে। কেমন একটা অদ্ভুত ধরনের অনুভূতিরা উকি দিচ্ছে তার মন বাগানে। এমন অনুভূতি তো আর কখনো হয়নি। বউ, ঘুম যখন ভেঙেছ, এখন ঘুম পাড়িয়ে তো দিতেই হবে বলেই নাহারকে ধরে নিজের দিকে ফেরায়। নাহার তো খিচে চোখ বন্ধ করেই আছে, যেন চোখ খুললেই সর্বনাশ হয়ে যাবে। অয়ন হাসে নাহারের এমন অবস্থা দেখে। অয়ন নাহারকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর নাহারের মাথায় বিলি কাটতে থাকে। নাহার আস্তে আস্তে চোখ খুলে দেখার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। অয়ন চুপচাপ চোখ বন্ধ করেই বিলি কেটে যাচ্ছে। যাক, বেঁচে গেল সে। নাহারও তাই চুপচাপ অয়নের বুকে লেপ্টে ঘুমিয়ে পড়ে। এভাবে শুয়ে থাকা মনটা মন্দ না, ভালোই লাগে। হি হি। সকাল থেকে চৌধুরী বাড়িতে তোড়জোড়, হই হুল্লোড় চলছে। অতিথিদের আপ্যায়ন যেন কোনো কমতি না থাকে, এটাই তাদের মূল উদ্দেশ্য। বাস্তব জীবনে বরপক্ষ থেকে বেশি চিন্তাই থাকে কনেপক্ষ এবং এই বিষয়টা নিয়ে। শুধু বরপক্ষের আপ্যায়ন যেন সামান্য ত্রুটি না থাকে, কারণ পরবর্তীতে না হয় তাদের ঘরের মেয়েকে খোঁটা দিবে। তেমনই অবস্থা হয়েছে আজ তো চৌধুরী পরিবারের। নাহার সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করেছে। অয়ন সকালে উঠে গোসল করে বেরিয়েছে যে আর আসার নামই নেই। তানিশা এসে এতক্ষণ নাহারের সাথে আড্ডা দিল, বিভিন্ন কথা বলল। নাহারেরও ভালো লাগলো। তখন ঘরে জুই আসলো, তার সাথে কয়েকটা মেয়েও আছে। নাহার, এদিকে এসো। নাহার আর তানিশা বারান্দা থেকে বেরিয়ে আসে। হ্যাঁ আপু, বলো। যাও গোসল করে নাও। আর এই যে এই লেহেঙ্গাটা আজ পরবে তুমি, বুঝেছ? এটা কিন্তু আমাদের শাশুড়ি মা পছন্দ করে নিয়ে এসেছে, বুঝেছ? নাহার হ্যাঁ বোধক মাথা নাড়ল। লেহেঙ্গাটা গোল্ডেন আর লাল কালারের মধ্যে কারুকাজ করা। অয়নের আম্মু শৌখিন মানুষ, তার পোশাকের ক্ষেত্রে সবটাই নিখুঁত হওয়া চাই, তাই হয়তো এই লেহেঙ্গাটা এত সুন্দর। মেয়েগুলো হচ্ছে পার্লারের মেয়ে, তারা নাহারকে সাজিয়ে দেওয়ার জন্য এসেছে। নাহারের ইচ্ছে করলো না এই মেয়েদের দিয়ে নিজেকে সাজানোর।
কিন্তু সবার এত আহ্লাদ দেখে মুখের উপর না করার সাহসও নেই। সে গিয়ে টপাটপ সুন্দর করে গোসল করে আসে। একটা মেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকিয়ে দেয়, তাকে লেহেঙ্গাটা পরতে সাহায্য করে। এরপর আরেকটা মেয়ে বড় একটা মেকআপ কিট নিয়ে আসে নাহারকে সাজানোর জন্য। আপু, আমাকে অত সাজাবেন না প্লিজ, অল্প সাজালেই হবে। ঠিক আছে আপু। বস্তা বস্তা মেকআপ দিয়ে সাজিয়ে তোমার মায়া মায়া চেহারার আসল সৌন্দর্য লুকাবো না। প্রায় অনেকক্ষণ পর তাদের সাজ কমপ্লিট হয়েছে। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারের হিজাবও পরিয়ে দিয়েছে। হাতে গোল্ডেন কালারের অনেকগুলো চুড়ি, চোখের গাঢ় নোট কালারের লিপস্টিকটাও সুন্দর মানিয়েছে। নাহার পুরো ক্লান্ত হয়ে গিয়েছে বসতে বসতে, অথচ যে সাজিয়েছে হেনা আপুটা তার সামনেই তার তাংরা যুবতীর মতো দাঁড়িয়ে আছে। হেনা, দেখো তো আপু, তোমায় কেমন লাগছে? নাহার চোখ তুলে তাকায়। আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখছে নাকি অন্য কোনো মানবীর, তাই সে বুঝতে পারছে না। নিজের প্রশংসা তো করতে পারছে না। বাবা দেখলে নিশ্চয়ই বলবে আমার মেয়েটাও তো একদিনেই বড় হয়ে গেছে। হঠাৎ আয়নায় নিজের পেছনে অয়নকে দেখে চোখ নামিয়ে নিল। কিভাবে চেহারার মতো বেহায়ার মতো তাকিয়ে আছে তার দিকে। আরে, এখানে তো আর একা নেই। থাকাপো, লজ্জা পেতে হবে না, আমাদের কাজ শেষ, আমরা যাচ্ছি বলেই এক একজন এক একটা বক্স নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। নাহার একটা শুকনো ঢোক গিলে অয়নের দিকে তাকালো। অয়ন একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। মাশাল্লাহ, সুন্দর লাগছে। নজর না লাগুক আমার একটা মাত্র জামাইয়ের উপর। অয়ন তার দিকে এগিয়ে আসে। নাহার তাকে এগিয়ে আসতে দেখে চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন এসে দুই হাতে নাহারের মুখটা ধরে উপরে উঠায়, কপালে ছোট করে ভালোবাসার ছোঁয়া দেয়। মাশাল্লাহ। নাহার চুপচাপ স্টেজে বসে আছে। প্রচণ্ড গরম লাগছে। এই ভারী লেহেঙ্গাটা যেন কাপড় দিয়ে নয়, পাথর দিয়ে তৈরি। ইতিমধ্যে শাহাউদ্দিন বাড়ি থেকে সবাই চলে এসেছে। তাদের আসতে কিছুটা দেরি হলেও ঠিকঠাকভাবে পৌঁছাতে পেরেছে এই অনেক। নাহার মা বাবা পরিবারের সবাইকে দেখে কেঁদে কেটে একাকার করে ফেলেছে, যেন 2 দিন 2 যুগ পর দেখা হয়েছে। কনে পক্ষের সবাইকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। নাহার আশপাশটা একবার দেখল। এতক্ষণ তার পাশেই অয়ন বসেছিল। হঠাৎ কই গেল কে জানে। টিউলিয়ার কয়েকটা কাজিন নাহারের সাথে বসে গল্প করছিল, কিন্তু তাদের খাওয়ার জন্য ডাকছে দেখে উঠে চলে গেছে সেখানটায়। এদিকে আবার বাড়ির সবাই আসলেও সিয়া আপা আসে নাই। তার নাকি বাংলাদেশি বন্ধুদের সাথে একটা ট্যুর আছে, সেখানেই যাবে। কিন্তু নাহার জানে সে কেন আসেনি। নাও, জুস খাও। নাহারকে এক গ্লাস জুস এগিয়ে দিয়ে অন্য হাতে নিজেও জুস খাচ্ছিল। নাহার নিল গ্লাসটা। তার আসলেই এটার প্রয়োজন ছিল এখন। একটানে গ্লাসে থাকা পুরো শরবতটা খেল সে। তারপর অয়নের দিকে গ্লাসটা এগিয়ে দিল। অয়ন গ্লাসটা নিয়ে একটা ছেলেকে দিয়ে রেখে আসতে বলল। অয়ন এরপর এসে আবার নাহারের পাশে বসল। তোমার বাবা তোমায় কিছু বলেছে? হুম, না তো। কেন, কিছু বলার ছিল নাকি তোমার কলেজের ব্যাপারে? কলেজ?
আমি ভেবেছিলাম তোমাকে ঢাকার কোনো কলেজে ট্রান্সফার করে ভর্তি করিয়ে দিব। তোমার বাবা বলেছে তার মেয়ে তার বাড়িতে রেখেই পড়াশোনা করাবেন, মানে তোমাকে ট্রান্সফার করাতে নিষেধ করেছে। ও, আপনি কি বলেছেন বাবাকে? কি আর বলবো, তুমি যা বলো তাই হবে। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে অয়ন কথা বলছিল, কিন্তু শেষের কথাটা বলে নাহারের দিকে তাকালো। নাহার তার দিকেই তাকিয়েছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। নাহার চোখ সরিয়ে নেয় সাথে সাথে। বলো, তুমি কি চাও? আপনারা যা চান তাই করেন, এসব ব্যাপারে আমাকে জড়াবেন না। নাহার, তোমার উচিত তোমার হাজবেন্ডকে সাপোর্ট করা। অ্যাম আই রাইট? তাহলে তো আমার উচিত আমার বাবা মাকেও সাপোর্ট করা, তাই না? মুখটাকে ছোট বাচ্চাদের মতো করে কথাটা বলল। অয়ন কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা সুন্দর শাড়ি পরা মেয়ে এসে স্টেজের খালি সোফায় বসে। মেয়েটার পরনে আকাশি রঙের জর্জেটের শাড়ি পরা ছিল। গায়ের রংটাও ধবধবে ফর্সা, আকাশি রংটাও মানিয়েছে বেশ। চুলগুলো খোলা রেখেছে, স্ট্রেট করা, তাই হাঁটার সাথে সাথে চুলটা এপাশ ওপাশ করে দুলছে। তোমাদের দেখি জমেছে বেশ। ওয়াও, ভালো তো। নাহার চিনতে পারে না মেয়েকে, তবে নিশ্চয়ই অয়নের কোনো পরিচিত মানুষ হবে, বুঝতে পেরেছে। তাই স্বভাব সুলভ হেসে সালাম জানায়। মেয়েটাও ও সালামের জবাব দেয়। আমাকে চিনতে পারোনি নিশ্চয়ই, আমি তোমার হাজবেন্ডের কাজিন, ফুফাতো বোন, বুঝেছ? আমার নাম ইতি। নাহার অয়নের দিকে একবার তাকায়। অয়ন ফোনে ডুবে আছে, যেন সামনে কেউই নেই। নাহার তারপর মেয়েটার দিকে আবার তাকালো। ও বরের সাথে আড্ডা দিচ্ছিল। ডিস্টার্ব করে ফেলেছি বুঝি? না আপু, এমন করে বলছেন কেন? এমন কিছুই না, তুমি ভারী মিষ্টি মেয়ে তো, বলেই নাহারের গুলুগুলু মুখটা টেনে দিল। অয়নের চয়েস ভালো জানতাম, কিন্তু এত ভালো তা জানতাম না, বলেই প্রাণ খোলা হাসলো। নাহার কি বলবে বুঝতে পারল না, তারপরেও সামনে থাকা মানুষটার সম্মান রক্ষার্থে জোরপূর্বক হাসল। ইতি নামক মানুষটার কথা শুনে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। কথাতে কেমন যেন পোড়া পোড়া গন্ধ, ঠিক যেমন হৃদয় পুড়লেও তেমনটাই। আমি শুনেছি তোমাদের নাকি লাভ ম্যারেজ, তা ব্যাপারটা কি সত্যি? নাহার আবারও অয়নের দিকে তাকায়। এইবার অয়নও তার দিকেই তাকিয়েছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। নাহার এবার সাথে সাথে চোখ সরায় না, তার চোখ বলতে চায় সে ইতি নামক আপুটার প্রশ্নের কি জবাব দেবে। তবে অয়নের চোখ মুখ দেখে তার মনে হয়েছে উত্তরটা হ্যাঁ হবে। আপু। কথাটা শুনে যেন মেয়েটার সুন্দর ফর্সা মুখটায় আধার নেমে আসলো। নাহারের ছোট মাথায় এই ব্যাপারটা ভালোভাবেই ঢুকলো। ও ভালো, শাড়িটা কেমন লাগছে আমায়? নাহারের হঠাৎ এমন প্রশ্ন করায় সে ভ্যাবাচাকা খেয়ে যায়। বিয়ে বাড়িতে এসে বউকে যদি বলা হয় তোমার এই শাড়িতে সুন্দর লাগছে, এটা ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে এসে বউকে যদি বলা হয় আমায় এই শাড়িতে কেমন লাগছে, এটা কি ঠিক? আপু, সুন্দর লাগছে তোমায়, বেশ মানিয়েছে শাড়িটা। মানিয়েছে তাই না, শুধু মানুষটাই আমায় মানায়নি। জানো, শাড়িটা তোমার হাজবেন্ডের পছন্দ করা। বলে আবারও চুলগুলো দোলাতে দোলাতে হাসলো। এই কথাটায় নাহার একটু মেকি হাসল, তবে ইতি নামক মানবীর কথার ধরনটা
তার তেমন একটা ভালো লাগেনি। ইতি কারো কিছু বলতে যাচ্ছিল, তখন সেখানে একটা পুরুষ আসে। সাদা শার্ট ইন করে রেখেছে, কোলে তার ছোট একটা ছেলে। ইতি ভাবির সাথে দেখা করা শেষ নাকি? হুম। হাই অয়ন ব্রো, কি অবস্থা? অয়নকে জড়িয়ে ধরে বলল, ভালো। তোমার কি অবস্থা? খারাপ থাকবো নাকি? ভালোই আছি। ছোট ছেলেটাকে নিজের কোলে নিয়ে আদর করতে করতে বলল, সিয়াম তুমি কেমন আছো? ছোট ছেলেটা খিলখিল করে হাসলো। ভাবি আমি আপনার এই ননদের একমাত্র হাজবেন্ড ফাহাদ। নাহার এতক্ষণ তাকিয়ে ছিল সবার দিকে। সে তো দর্শকের মতো সব দেখছিল। ফাহাদ নামক লোকটা ইতি নামক মানবীর হাজবেন্ড শুনে যেন মাথা ঘুরিয়ে আসলো। তাহলে এতক্ষণ এই পোড়া গন্ধটা কোত্থেকে এসেছিল? নাহার এর আর কি করার? সব কিছু ভাবনা থেকে বের করে স্বভাবসুলভ হেসে দিহানের দিক সাথে কথা বলল। নাহার রুমে বসে আছে তানিশাকে কোলে নিয়ে, আর তাকে ঘিরে বসে আছে তার কাজিনরা। কিছুক্ষণ আগেই তারা সবাই নাহারকে নিয়ে তার ঘরে এসেছে আড্ডা দেওয়ার জন্য। সন্ধ্যার আগে সবাই বেরিয়ে পড়বে গ্রামের উদ্দেশ্যে। তাই নাহারের মনটা একটু একটু খারাপ করছে, আবার সে একা হয়ে যাবে। এই নার, এমন ভ্যাবলার মতো বসে আছিস কেন? দেখছিস না আমি সেন্টি হয়ে আছি, তার উপর আবার এক্সট্রা সেন্টি মারার চেষ্টা করছিস। টিউলি, এমন করছিস কেন? নাহার, ভালো লাগছে না। তানিশা, নতুন মনি, তোমার মনটা খারাপ হয়ে আছে। একটু একটু চকলেট খাবে। তানিশার কথার ধরন শুনে কাজিন মহলের সবার মাঝে হাসির রোল পড়ে। তখন সেখানে জান্নাত আসে। এসে সব কাজিনদের কিছুক্ষণের জন্য বাহিরে পাঠিয়ে দেয়। তারপরে সে নাহারের পাশে বসে। কি হয়েছে আপা? তোর সাথে একটা কথা ছিল। কি কথা? আবিদের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিস তো? জানি। আবিদ আমায় কিছুদিন আগে বলল যে কেউ নাকি তাকে খুব মেরেছে। অবশ্য এর আগেও কাউকে তেমন একটা কিছু বলেনি। এক কথায় ধোঁয়াশা করে রেখেছিল সবটা। কিন্তু আপা হঠাৎ এসব কথা বলছো কেন? আসলে ওই দিন যখন আমি ওই বাড়ির সবাইকে অয়নের ছবি দেখাচ্ছিলাম, আবিদও দেখেছে। আর সে আমাকে জানিয়েছে যে অয়ন নাকি তার এই অবস্থার জন্য দায়ী। নাহার কিছুক্ষণ থম মেরে বসে থাকে। হ্যাঁ, এটা সত্যি যে সবটা জানে, কিন্তু কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। এখন যদি সে জান্নাতকে বলে দেয়, বা আবিদ তার সাথে খারাপ ব্যবহার করেছিল তাই অয়ন এমনটা করেছে, তাহলে তার শ্বশুরবাড়িতে সমস্যা হবে। আবার যদি না বলে, তাহলেও সে অয়নকে খারাপ ভাববে। কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। বাবা, আমি জানতাম এই ব্যাপারে, তুই জানতিস এই ব্যাপারে, কিন্তু অয়নের সাথে তো আর আবিদের কোনো শত্রুতা নেই যে সে শুধু শুধু তাকে মারতে যাবে। বল, কিছু হয়েছে? আসলে আপু, আবিদ একটা মেয়েকে প্রায় ডিস্টার্ব করতো। একদিন তো লিমিট ক্রস করে মেয়েটার গায়ে হাত পর্যন্ত দিয়ে গিয়েছিল। অনেক কষ্টে নাহার বানিয়ে বানিয়ে মিথ্যা বলে দিল, শুধু জান্নাত বিশ্বাস করলেই হয়। কি, আবিদ এমনটা করেছে? হ্যাঁ আপা, আর এই ব্যাপারটা আমাদের গ্রামেই ঘটেছে। আর তুমি তো জানো, তোমার বিয়ের সময় চেয়ারম্যান বাড়িতে উনিও ছিল। তাই তো কোনোভাবে জানতে পেরে তাকে এইভাবে মেরেছে। জান্নাত অনেকক্ষণ থম মেরে বসে থাকে।
তার যেন বিশ্বাসই হচ্ছে না, যাকে সে ভাইয়ের স্থান দিয়েছে সেই ছেলের মন মানসিকতা এতটা নিচু হতে পারে। আর নাহার ভাবছে অন্য মেয়ের কথা বলায় আপার এই অবস্থা। যদি জানতে পারতো এই ঘটনা তার ওই বোনের সাথে হয়েছে তাহলে তো আরো বেশি কষ্ট পেত। ছি, আবিদ এতটা জঘন্য কাজ করতে পারে ভাবতে পারছি না। আপা প্লিজ এসব ভুলে যাও, আর আসিফ ভাইরেও জানাইও না, তারা কষ্ট পাবে। এখন শুধু আবিদ ভালো হলেই চলে, ভবিষ্যতে এমন কাজ যেন আর না করে। বুঝতে পেরেছি, বলবো না আমি। ও চায় না আবিদের জন্য অন্য কোনো ধরনের ঝামেলা হোক পরিবারের মাঝে। তখন দরজায় ঠক ঠক আওয়াজে দুই বোন সেদিকে তাকালো। জান্নাত গিয়ে দরজাটা খুলে দিল। অয়ন এসেছে দেখে জায়গা করে দেয় তাকে ঘরে ঢোকার জন্য। তারপর একবার নাহারকে দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। নাহার চুপচাপ বসে আছে খাটের মাঝখানটায়। তখন আড্ডা দেওয়ার সময় মাঝখানে বসেছিল আর ওঠা হয়নি। অয়নকে দেখে আবারও সেই ইতি নামক মানবীর কথা মনে পড়ে গেল, কিন্তু সাহস হলো না জিজ্ঞেস করার। অয়ন নাহারের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। নাহার ভাবে এখন ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার এই ভারী লেহেঙ্গা নিয়ে এত মেহমানের সামনে যাবে কি করে। তাই যেখানে বসেছিল সেখানেই বসে থাকে। কিছুক্ষণ বাদেই অয়ন বেরিয়ে আসে, আবারও নাহারের দিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে মুখটা মুছে এক পাশে রেখে দিয়ে নাহারের পাশে এসে বসে। কিছু বলবেন? হাতটা দাও তো। নাহার ভ্রুকুচকে তাকায়। অয়ন আবারও ইশারায় হাতটা এগিয়ে দিতে বলে। নাহার এগিয়ে দেয় নিজের ডান হাতটা। অয়ন নিজের পকেট থেকে একটা ছোট নীল রঙের বাক্স বের করে। সেটা খুলে তার ভেতর থেকে একটা সুন্দর পাথরের আংটি নিয়ে নাহারের হাতটা ধরে তাকে পরিয়ে দেয়। তারপর নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয় তার কোমল হাতে। নাহার অন্য হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করে। বলেছিলাম কি এটার প্রয়োজন ছিল না? তোমাকে জিজ্ঞেস করেছি এটার প্রয়োজন আছে কি নেই। নাহার চুপসে যায় এমন কথায়। মনে মনে একটা ভেংচি কাটে অয়নকে। অয়ন বিছানা থেকে উঠে চলে যেতে নেয়, তখন নাহার ডাক দেয়, কিছু বলবে? একটু এখানে বসবেন? জিজ্ঞেস করতে হয় নাকি? এবার নাহার নিজের সব কৌতূহল পেট থেকে বের করে নিয়ে আসে আর টপাটপ অয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা ইতি আপু কি আপনাকে পছন্দ করে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা করলো সে। কেন? আহা বলুন তো, আমি কাউকে বলছি নাকি? হেসে হেসে কথাটা বলল সে। এতে যেন অয়নের রাগ লাগলো। আশ্চর্য, বউরা রাগ করে আর এই মেয়ে জামাই কিভাবে বলছে যেন আমার জানে জিগার দোস্ত। আমি জানি না, আর ও ম্যারিড, তাই এসব আর বলো না, কেউ শুনতে পেলে খারাপ মনে করবে। তা তো ঠিক। মুখটা লটকিয়ে কথাটা বলল সে। পরক্ষণেই আবার হেসে হেসে বলল, কিন্তু এখন তো কেউ নেই, বলুন না ওনার হৃদয় পোড়ার কারণ কি আপনি? হৃদয় পুড়লে গন্ধ বের হয় না যে, তুমি চাইলে সেটা জানতে পারবে, বুঝেছ? কিন্তু তার হৃদয় পুড়ছে, আমি তো শিওর উনি যথেষ্ট সুন্দরী। আবার আপনার দেওয়া শাড়িটাও তাকে বেশ মানিয়েছে। আপনারও বেশ মানাতো তার সাথে, তাই না? খোঁচা মারছো তুমি আমায়? কই না তো। শুনো,
ওই শাড়িটা ওর বিয়ে উপলক্ষে বাড়ির সবার জন্যই নেওয়া হয়েছিল। সবার জন্য শাড়ি আমি এনেছিলাম, তাই বলেছে আমি চুজ করে শাড়ি। আমি ওকে দেইনি, আর যদি দিতামও এ যে সিস্টার দিতেই পারে। তা তো ঠিক, দিতেই পারেন। তুমি এমন খোঁচা মেরে কথা বলছো কেন? আর ইউ জেলাস? জেলাস আমি না তো, এসিতে আছি, জেলাস হওয়ার চান্সই নাই। অয়ন হাওয়ার মতো তাকিয়েছিল নাহারের দিকে। আজ হঠাৎ এই মেয়ে তার সাথে এমন করে কথা বলছে কেন? এমনিতে তো মুখ থেকে কথার কও বের হয় না। তখনই টিং টিং বেজে উঠল। অয়নের ফোনের হাতে ছিল, কিন্তু সেটা বাজছিল না। তাই সে নাহারের দিকে তাকালো। নাহার লেহেঙ্গাটা ধরে ধীরে ধীরে বিছানা থেকে নেমে ড্রয়ারের উপর থেকে টিউলির আনা নিজের ফোনটা নিল। দিহান ভাই কল করেছে। অয়নের দিকে একবার তাকিয়ে কল রিসিভ করে বিছানায় বসে পড়ে। নাহার দিহানের সাথে কুশল বিনিময় করে। অয়ন ভ্রু গুটিয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পেরেছে নাহারের কোনো এক কাজিন হবে দিহান। অয়ন কোথায় আছে? ভাইয়া, তোমার কথা এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? নার, ঠিকই আছি আমি, চিন্তা করিস না। ভাইয়া, ফুপিরা সবাই ভালো আছে তো নাকি? সবাই ভালো আছে। এই দিহান, আমাকে দে, আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম। মা, ভালো আছিস? ফুপি, ভালো আছি। তুমি ভালো আছো তো? ফুপা ভালো আছে তো? হ্যাঁ রে, সবাই ভালো আছে, কিন্তু আমার ছেলেটা যে ভালো নেই নার। কেন ফুপি, ভাইয়ার কিছু হয়েছে কি? আমার ছেলেটা তো তোকে খুব ভালোবাসতো মা। ফিরে আয় এখানে। আসবি বল, আমি তোকে আমেরিকায় নিয়ে আসবো। আমার ছেলেটার যে তোকে চাই। তোদের আমি ধুমধাম করে বিয়ে দিব। ভুলে যা ওই ছেলেকে। সত্যি বলছি, সব ঠিক হয়ে যাবে। বল না আসবি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তিনি। নাহার থম হয়ে বসে রইল। তার গলা দিয়ে কথাই বের হচ্ছে না। ফুপি তাকে এসব কি বলছে? মোবাইলের অপর পাশে দিহান তার মার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আছাড় দেয়। সে চায় না নাহারের ভালো থাকা নষ্ট করতে। তাহলে তার মা কেন চাচ্ছে? নাহার কিছু হয়েছে কি? নাহারের ধ্যান ভাঙে। অয়নের দিকে তাকায় সে। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখে কল কেটে গিয়েছে। ফোনটা কান থেকে নামিয়ে রেখে দেয়। কিছু হয়েছে নাকি? তোমার ফুপি ছিল মনে হয়। কিছু হয়নি, সব ঠিক আছে। কিছুক্ষণ আগে কনেপক্ষের সকলে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাদের এগিয়ে দেওয়ার জন্য অয়নসহ অনেকেই গেছে। অবশ্য তারা 7টা মাইক্রো নিয়ে এসেছে। তা করেই যাবে। নাহারের মনটা ভীষণ খারাপ। সে ভেবেছিল আজ তাকে সহ নিয়ে যাবে, কিন্তু তার ভাবনায় পানি ঢেলে দিয়ে বলা হয়েছে তারা কাল সকালে যাবে গ্রামের উদ্দেশ্যে। নাহার তার ভারী লেহেঙ্গাটা খুলে একটা সুতির গোলাপি রঙের শাড়ি পরেছে। এবার মনে হচ্ছে একটা বড়সড় বোঝা নেমেছে। অনেক মেহমানি আজ চলে গিয়েছে। বাড়িতে এখন কিছু কাছের আত্মীয়রা আছে। বাড়ির সবাই এখন নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে। মোটামুটি সবার ওপর দিয়েই অনেক ধকল গেছে, তাই সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। শাহাউদ্দিনদের বিদায় দিতে গিয়ে অয়ন আর ফিরে আসেনি। অয়ন আর আসিফ মিলে অফিসে চলে গেছে। হঠাৎ একটা মিটিং পড়ে যাওয়ায় নাহার ঘরে বসে বসে ফোন স্ক্রল করছিল। তার ঘুম
মোটেও আসছে না। হঠাৎ অয়নের নাম্বার থেকে কল আসে। নাহারের ভ্রু কুঁচকে যায়। হঠাৎই মিয়া কেন কল করতেছে তাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বসে আছি। আপনি কোথায়? মাত্র অফিস থেকে বের হলাম। ও, কিছু লাগবে? আসার সময় নিয়ে আসবো। হুম, কিছু লাগবে না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমাকে তোমার প্রয়োজন তা তো বুঝতে পেরেছি, আপনাকে কেন প্রয়োজন হবে? আচ্ছা থাক, আমাকে তোমার প্রয়োজন নেই, বুঝতে পেরেছি। নাহারও আর কিছু বলে না, তবে তার অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছে না। থাক, বাপের বাড়ি গিয়ে না হয় খেয়ে নিবে। প্রায় ঘন্টাখানেক বাদে অয়ন বাড়ি ফিরে। অয়ন ঘরে গিয়ে দেখে লাইট জ্বালানো, কিন্তু কেউ নেই। বারান্দায় গিয়েও দেখে কেউ নেই। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে নেয়। তখনও ঘরে নাহারকে না দেখে ঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির সব ঘরেই আলোর বন্ধ। ছাদে গিয়ে দেখে আসে, কিন্তু সেখানেও কারো অস্তিত্ব নেই। নিচতলায় চলে যায় সে, তবে কাউকে না দেখে আবার যখন উপরে যাবে, তখন পাকের ঘর থেকে থালা বাসনের ঝংকার শুনে এগিয়ে যায় সেদিকে। গিয়ে দেখে দুই নারী মিলে ফুসুর ফুসুর করছে আর কিছু একটা করছে। অয়ন গিয়ে পাকের ঘরের দরজায় দুই হাত বুকে গুজে দাঁড়িয়ে পড়ে আর খুব খুব করে কাশির ভান করে। নাহার আর কাকলি মিলে আইসক্রিম বানাচ্ছিল। নাহার লোভ সামলাতে না পেরে তখন কাকলির ঘরে গিয়ে তাকে জাগিয়ে তুলে নিয়ে আসে। হঠাৎ পেছন থেকে কারো খুক খুক আওয়াজ শুনে চোখ বড় বড় হয়ে যায় তাদের। শুকনো ঢোক গিলে একে অপরের দিকে তাকিয়ে পেছন ফিরে তাকায় আর স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে কাকলি একটু ভয়ে ভয়ে আছে, যদি অয়ন ভাই বকা দেয় তার জন্য। এত ঢং করেন কি করে? আপনি এসেছেন সেটা সংকেত দিয়ে বোঝাতে হবে নাকি? মুখ নামক জিনিসটা যে আপনাকে আল্লাহ দিয়েছে ভুলে গিয়েছেন নাকি? বলতে বলতে হাতে থাকা আইসক্রিম বাটিটা ফ্রিজে রেখে আসলো। ও মাত্রই মনে আসলো, মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। যান, খাবার নিয়ে আসছি। নাহার খাবার বাটিতে বাড়তে লাগলো। কাকলি সাহায্য করার জন্য এগিয়ে গেল। অয়ন টেবিলে চলে গেল। নাহার খাবারগুলো এনে টেবিলে রাখলো আর বেড়ে দিল অয়নকে। খেয়েছো তুমি? খেয়েছি, সবার সাথে। ও বলেই খাওয়া শুরু করলো। নাহারও চুপচাপ তার পাশে বসে রইল, মুখে হাত দিয়ে। তার আইসক্রিম আজকে আর খাওয়া হবে না, বুঝতে পেরেছে সে। এত তাড়াতাড়ি বরফ হওয়া সম্ভব না। মুখটা লটকিয়ে ঘরের দিকে তাকিয়ে রইল। 11টা বেজে গেছে। আইসক্রিমটা হতে আজ পুরো রাত সময় লাগবে। কি হয়েছে? মুখটা লটকিয়ে বসে আছো কেন? কিছু না, তাড়াতাড়ি খেয়ে নিন বলে আবারও ঘড়ির দিকে তাকালো। অয়নের খাওয়া শেষ হয়ে গেলে প্লেটগুলো পাকের ঘরে নিয়ে গিয়ে ধুয়ে নিল। কাকলি হয়তোবা তার ঘরে চলে গেছে। পাকের ঘরের লাইট অফ করে বেরিয়ে এসে দেখে অয়ন নেই। সেও ঘরে চলে গেছে বুঝতে পেরে নিজেরও ঘরে চলে যায়। গিয়ে দেখে অয়ন ঘরে নেই। আশপাশটা দেখে অয়ন নেই। চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ে। আজ জাদু থাকলে হয়তো আইসক্রিমটা কে বরফ বানিয়ে নিত সেকেন্ডের মধ্যে। ভাবতে ভাবতে ঘুমে কখন যে তলিয়ে গেল বুঝতেই পারেনি সে। হঠাৎ কানে কনকনে ঠান্ডা কিছুর আভাস পেয়ে চোখ খুলে উঠে পড়ে নাহার। দেখে অয়ন তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার হাতের দিকে তাকিয়ে দেখে আইসক্রিম।
নাহারের চোখটা চকচক করে ওঠে। অনেকগুলো কোন আইসক্রিম আর একটা মাঝারি আকারের বক্স আইসক্রিম। আপনি এনেছেন এগুলো? না। তো এখানে যে অয়ন আছে সে নিয়ে এসেছে। থ্যাংক ইউ বলেই একটা আইসক্রিম এগিয়ে দিল অয়নের দিকে। অয়ন না করলো, সে বিছানা থেকে নেমে পড়ে। আইসক্রিমগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কাকলির ঘরে গিয়ে কাকলিকে জাগিয়ে তাকে একটা দিয়ে দেয় আর একটা নিজের জন্য রেখে দিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসে। ঘরে এসে দেখে অয়ন বিছানায় আধশোয়া হয়ে ফোন স্ক্রল করছে। নাহার বিছানায় গিয়ে বসে পড়ে আর আইসক্রিম খেতে লাগে। খাবেন? নাহার স্বাদ ছিল আইসক্রিম এইভাবে ভেবেছিল অয়ন খাবে না, কিন্তু অয়ন তার এঁটো আইসক্রিমটা কামড় দিয়ে অর্ধেক খেয়ে নিল। নাহার খাবার মতো তাকিয়ে রইল। তার স্বাদের আইসক্রিমটা এক কামড়েই শেষ করে দিল। নাও, বাকিটা তুমি খাও। খাবো না আমি। খেয়ে নিন এটা আপনি। তোমাকেই খেতে হবে এটা। আমি তোমার এঁটো খাবার খেয়েছি মাত্র। তুমি তো আমার এঁটো জিনিসেও মুখ দিয়েছ। বলেই মুখটাতে একটা আনকমন এক্সপ্রেশন নিয়ে আসলো। নাহার অবাক হয়ে তাকিয়ে রইল। সে আবার কখন এই মিয়ার এঁটো জিনিস মুখে দিয়েছে? আমি কখনো এমনটা করিনি। আমি জানি। শুধু শুধু আমাকে হ্যারাস করবেন না বলে দিলাম। ও ভুলে গিয়েছো দেখছি। এঁটো বোতলের কথা মনে আছে তো নাকি? এঁটো বোতল শব্দটা শুনে নাহার বুঝল অয়ন কোন এঁটো জিনিসের কথা বলছে। ছি ছি, এঁটো জিনিসে মুখ দিতে পারছো কিন্তু এঁটো খাবার খেতে পারছো না। ভালো করেছি, এঁটো জিনিসে মুখ দিয়েছি, এঁটো খাবারও খাবো। আমি তো আর যার তার এঁটো খাবারে মুখ দিতে যাচ্ছি না। আমার জামাইয়ের এঁটো খাবারই খাচ্ছি, তাতে কি? বলেই ভেংচি কাটলো আর সাথে সাথে নিজের মুখটা চেপে ধরলো। ইস, কি বলতে গিয়ে কি বলে ফেললো। অয়ন আয়েশ করে বসলো আর হাসলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই এগিয়ে যাচ্ছ। নেক্সট কি বলো? কিচ্ছু না বলেই ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসলো। শাড়ি পরার কারণে তেমন ভালোভাবে হাঁটতে পারছে না, তবে দুপুরের সেই পাথরযুক্ত লেহেঙ্গা থেকে ভালোই আছে। জুই আপু বলেছে এখন মেহমান আছে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে, না হয় যা ইচ্ছে তা পড়তে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে অয়ন শুয়ে পড়েছে। নাহার পা টিপে টিপে বিছানার দিকে এগিয়ে যায় আর লাইটটা অফ করে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়ে। অয়ন নাহারের দিকে ফিরে শুয়ে নাহার তা দেখে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। অয়ন নাহারকে পেছন থেকে জড়িয়ে ধরে তার গলায় মুখ গুজে দেয়। নাহারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শক্ত করে শাড়ির আঁচলটা মুঠোয় ভরে রেখেছে। হঠাৎ নিজের গলায় অয়নের ঠোঁটের স্পর্শ পেয়ে শরীরের ভর সব ছেড়ে দেয়। অয়ন তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসে। নাহার যেন জমে আছে। অয়নের এক একটা স্পর্শ তাকে বারবার কম্পন দিচ্ছে। অয়ন নাহারের চুলগুলো সরিয়ে কপালে নিজের ঠোঁটের ছোঁয়া দেয়। নাহার অয়নের টি শার্টের বুকের কাছের জায়গাটে চেপে ধরে। নাহারের গালে কপালে অনেকগুলো চুম্বন এঁকে দেয়। নাহার চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। অয়ন এগিয়ে যায় নাহারের ঠোঁটের দিকে।
নিজের ঠোঁটজোড়া নাহারের ঠোঁটজোড়ায় ডুবিয়ে দেয়। নাহার রেসপন্স করছিল না, অয়নকে সরানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। অয়নের হাত তার পেট ছুঁয়ে পিঠে গিয়ে ঠেকে, নাহারকে আরও কাছে টেনে নেয়। নাহার যেন বেসামাল হয়ে পড়ে আর ধীরে ধীরে রেসপন্স করা শুরু করে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।